ওয়ানডের পর টেস্টেও ভয়ঙ্কর হয়ে উঠেছে টাইগাররা। 248 রানেই গুটিয়ে গেছে প্রোটিয়ারা। টেস্ট অভিষেকে মুস্তাফিজের 4 উইকেটে। দেশের উন্নয়নে কালক্ষেপণ ও কর্মকর্তাদের গাফিলতি বরদাস্ত করা হবে না, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। বললেন শিগগিরই বাস্তবায়ন হবে পে স্কেল। ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতি আর ফিটনেসবিহীন গাড়ি চালানোয় ঘটছে দুর্ঘটনা। সিরাজগঞ্জে আবারও সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে শুধু দখলদার নয়, পাহাড় মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। পুলিশকেও কঠোর হতে নির্দেশ। এবং কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছ্বাসে ভাসছে হাজার হাজার পর্যটক। বিনোদন পিপাসুরা প্রিয়জনদের নিয়ে ছুটছেন দিনাজপুরের স্বপ্নপুরীতে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি জাফর সাদিক। শুরুতেই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বোলারদের বিধ্বংসী বোলিংয়ে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। মুস্তাফিজের আগুন ঝরা গতি ও লিখনের ঘূর্ণিতে মাত্র 248 রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। টাইগারদের পক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে 4 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে 7 রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করা প্রোটিয়ারা ওপেনিং জুটিতে পায় 58 রান। ওপেনার ভ্যানজাইলকে ব্যক্তিগত 34 রানে ফিরিয়ে প্রোটিয়াদের প্রথম ধাক্কা দেন রিয়াজ। এরপর আরেক ওপেনার এলগারকে ব্যক্তিগত 47 রানে সাজঘরে পাঠান তাইজুল। আর দলীয় 136 রানে সাকিবের ঘূর্ণির ফাঁদে পড়েন ব্যক্তিগত 48 রান করা ডুপ্লেসি। এরপরই শুরু হয় অভিষিক্ত মুস্তাফিজের কার্টার। ইনিংসের 60তম ওভারে প্রোটিয়া অধিনায়ক আমলা, ডুমিনি ও ডিকককে ফিরিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইন ধসিয়ে দেন এই পেসার। এরপর নিজের ঘূর্ণি জাদু দেখান জুবায়ের লিখন। তিনি ইনিংসের 80তম ওভারে স্টেইন ও হার্মারকে ফিরিয়ে দেওয়ার পর 54 রান করা বাভুমাকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশের ওপেনার তামিম ও ইমরুল করেন 7 রান। কালক্ষেপণের কারণে উন্নয়ন কর্মকাণ্ড যাতে পিছিয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে নিজ দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশীয় বিনিয়োগ ও শিল্পায়ন ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশনকে একীভূত করা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন স্কেল শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। ঈদের ছুটির পর দ্বিতীয় কর্মদিবসে নিজ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সরকারের লক্ষ্য বাস্তবায়ন করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ের যারা আছেন তাদের দায়িত্বটা কিন্তু সব থেকে বেশি, কারণ সকল মন্ত্রণালয়ের কার্যক্রমের সাথে একটা সম্পৃক্ততা থাকে। যত দ্রুত কার্য সম্পাদন করা যায় সে বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। অনেক সময় দেখা যায় যে একটা ফাইল আসলো, আবার কিছু প্রশ্ন আবার আসলো, এই প্রশ্ন আর ফাইল চালাতে দিতে সময় নষ্ট হয়। এই কালক্ষেপণটার জন্য কোনো মতে না হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আর এই লক্ষ্যে তার কার্যালয়ের অধীনস্থ বিনিয়োগ বোর্ড এবং প্রাইভেটাইজেশন কমিশনকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাইভেটাইজেশন কমিশন এবং আমাদের যে বিনিয়োগ বোর্ড, এই দুটিকে আমরা মার্জ করাই দিতে চাই। এই দুটি একসাথে করে এখানে বিনিয়োগ এবং শিল্পায়ন যাতে ত্বরান্বিত হয় সেই ব্যবস্থা করা। কারণ আমি মনে করি ঠিক আর ওই প্রাইভেটাইজেশনের মতো কোনো সম্পত্তি এখন আর নেই যেগুলি আমরা আমাদেরই দেশের বিনিয়োগের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এগুলি এমনি বিক্রি না করে আমরা দেশের আমাদের বিনিয়োগের ক্ষেত্রে এই জায়গাগুলি কিভাবে কাজ করা যায় সেদিকে আমরা দৃষ্টি দিতে চাচ্ছি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন স্কেল শিগগিরই বাস্তবায়ন হবে বলে আশ্বাস দেন তিনি। 2008 সরকার এসে সকলের বেতন ভাতা আমরা বৃদ্ধি করেছিলাম। ওই বৃদ্ধি কিন্তু ওই নামকাও আসতে না, একটা ভালো বড় আকারেই আমরা বৃদ্ধি করেছি। আবার আল্লাহর রহমতে এ মাসে আবার করার কথা, সেটা প্রায় রেডি, আমরা সেটাও করে দেব। শেখ হাসিনা বলেন, তার সরকারের সময় দেশে আয় বৈষম্য কমেছে। সরকারের এই মেয়াদে দারিদ্র্যের হার 15% নামিয়ে আনার অঙ্গীকারের কথাও জানান তিনি। কথা হলো যে শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা।
ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো আর ওভারটেকিং চলছে অহরহ। তার সঙ্গে যুক্ত হয়েছে ফিটনেসবিহীন গাড়ি। চাহিদার সুযোগে ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় চলায় ক্ষুব্ধ যাত্রীরা। এতে মরণ ফাঁদে পরিণত হয়েছে সারা দেশের সড়ক মহাসড়ক। এই অবস্থায় হাইওয়ে পুলিশ বলছে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে কয়েক গুণ। তবে বিআরটি এর দাবি, আইনগত ব্যবস্থা নেওয়ার কারণে রাস্তায় কমেছে ফিটনেসবিহীন গাড়ি। বিস্তারিত মিজানুর রহমান খবিরের রিপোর্টে। এমন ভাঙা কাঁচ, হেডলাইট এবং নির্দেশক বাতি ছাড়াই রাস্তায় এই গাড়িগুলো চলছে বছরের পর বছর ধরে। আর ঈদের সময়ে যাত্রী চাহিদা বেশি থাকায় এগুলো এখন কয়েক গুণ বেশি চলাচল করছে সড়ক এবং মহাসড়কে। ফলে যানজট, সময় অপচয় সহ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। প্রত্যেকবার আধা ঘন্টা করে তার এটা নষ্ট হয়ে যায়। আপনি এই সমস্ত গাড়ি আনেন কেন? এই সমস্ত গাড়ি কিভাবে রোডে আসে এটা তো আমরা বুঝতে পারতেছি। চালকদের অভিযোগ, ত্রুটিপূর্ণ গাড়ি অন্য পরিবহনকে বিভ্রান্ত করার পাশাপাশি নিজেরাও দুর্ঘটনার শিকার হয় সবচেয়ে বেশি। তবে এসব ক্ষেত্রে অভিযুক্ত চালকদের দায়সারা জবাব। অ্যাক্সিডেন্ট তো অবশ্যই, আমি যদি চোখে না দেখি একটা গাড়ি হেড দিলে অবশ্যই আমি তো নিয়ন্ত্রণ হারাতে বাধ্য। হতলা বড় আইলে মনে হয় ব্যাঙ্গালায় এলাকার মালিককে মনে লাগায় কম যে বাংলা এই রে বাঙ্গুক। এখন তো ঈদের বাজার, এখন একটু সময় কম। হাইওয়ে পুলিশ জানায়, ট্রিপ সংখ্যা বাড়িয়ে চালকদের বেশি আয়ের আকাঙ্ক্ষা এবং ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির কারণে বেড়ে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। লোকাল কিছু গাড়ি সমস্যা আছে, তারাও এই দূরপাল্লায় যাওয়ার জন্য অতি ব্যস্ত হয়ে যায়, উৎসাহী হয়ে যায়। এই গাড়িগুলো বিভিন্ন সময় প্রতিবন্ধকতার সৃষ্টি করে। রোড ফাঁকা থাকার কারণে বেপরোয়া গতিতে চলাচল শুরু করেছে এবং এই কারণে কিছু অ্যাক্সিডেন্টও হচ্ছে। আইন না মেনে গাড়ি চলাচলের বিরুদ্ধে সারা দেশেই চলছে বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের অভিযান। ফিটনেসবিহীন গাড়ি হয়তো 100টার মধ্যে 10টা পাওয়া যাচ্ছে। লক্কর গাড়ি যেতে পারবে না, মানে কোনোভাবেই যাতে ঢাকা ক্রস করে না যেতে পারে বা ভিতরে ঢুকতে না পারে। হাইওয়ে পুলিশ ও সড়ক পরিবহন কর্তৃপক্ষ উভয়েরই দাবি, দিনে কয়েকশো মামলা দিয়েও ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধ করা যাচ্ছে না। এমন অবস্থায় পরিবহন মালিক ও যাত্রীদের সচেতন হবারও পরামর্শ তাদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দুর্ঘটনায় নিহত 5 জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় বাসের চালক ও সহকারীকে আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল রাতে এই মহাসড়কের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত এবং আহত হন 1 জন। পুলিশ জানায়, গত রাত 12:30টার দিকে সিরাজগঞ্জ থেকে বেলকুচিগামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশাকে নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জমুখী দ্রুতগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ 4 জন মারা যান, আহত হন আরও 2 জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর আরও 1 জন মারা যান। এদিকে চালক ও সহকারী পালিয়ে গেলেও শ্যামলী পরিবহনের বাসটি ঘটনাস্থল থেকে জব্দ করেছে পুলিশ। এর আগে ঈদের পরদিন ভোরে একই এলাকায় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 17 জন নিহত ও আহত হয় অন্তত 50 জন। 5 জন পেশেন্ট আসছে, তার মধ্যে 4 জন মৃত। একজন হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়ার পরে মারা গেছে, আর একজন ভর্তি আছে, ওনার অবস্থা ভালো আছে। সিরাজগঞ্জের মুলিবাড়ি নামক স্থানে একটা সড়ক দুর্ঘটনা হয়। সেখানে ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহন এবং পদ্মার মোড় থেকে যাওয়া একটা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই 4 জন মারা যায়। ইতিমধ্যে এই লাশগুলো মঠ থেকে আমরা ফ্যামিলিকে হস্তান্তর করতে পেরেছি। আমরা যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রত্যেক পরিবারকে আমরা 10,000 করে টাকা দেবো। এদিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে ঢাকা আরিচা মহাসড়কের আদলে 4টি পয়েন্টে 2 মাসের মধ্যে ডিভাইডার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সিরাজগঞ্জের মুলিবাড়িতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের তিনি একথা বলেন। 4টি পয়েন্টে ওই যে নিউ জার্সি বেরিয়া এটা কয়েকদিনের মধ্যে কাজ শুরু করে দাও, কোরবানির আগে এটা শেষ করতে হবে। 4 লেন পর্যায়ক্রমে এখান থেকে হাতিরগুম হলো 4 লেনের পরিকল্পনা আছে। এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংকের অলরেডি এটা ফিজিবিলিটি হয়ে গেছে। খাদ্য নিয়ে যারা মিথ্যাচার করছে তারা দেশ ও জনগণের শত্রু বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে কক্সবাজারে হোটেল ওশান প্যারাডাইসে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে একথা বলেন মন্ত্রী। এ সময় অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্ক হওয়ার আহ্বান জানান খাদ্যমন্ত্রী। এত উন্নত দেশের যোগাযোগ বলেন, খাদ্য বলেন, কৃষি বলেন,
শিক্ষা বলেন, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাদের চোখ কাছে কোনো দৃশ্যমান না, তারা কিছুই চোখে দেখে না। এর চেয়ে দুর্ভাগ্যজনক কি আছে? এর চেয়ে মিথ্যাচার আর কি আছে? একটি মহল বিভিন্ন ছলছুটা খুঁজ করে কেবলমাত্র আমাদেরকে অপবাদ দেওয়ার জন্য এবং আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ভিত্তিহীন কথাবার্তা, মিথ্যা কথাবার্তা ছড়ায়। এরা দেশের শত্রু, সমাজের শত্রু এবং মানুষের শত্রু। খাদ্য নিয়ে যারা বিভ্রান্তির সৃষ্টি করে, খাদ্য নিয়ে যারা কথাবার্তা বলার চেষ্টা করে, মিথ্যা কথা বলার চেষ্টা করে, তারা দেশ এবং সমাজের শত্রু, সাধারণ মানুষের শত্রু। আমরা তৎপর থাকব এই শক্তির বিরুদ্ধে, এই অপশক্তির বিরুদ্ধে, এবং আমরা সবসময় আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা দায়িত্ব পালন করব। বাংলার সময়ে আরো থাকছে। ভারত বাংলাদেশ যৌথ জনগণনার প্রতিবেদন প্রকাশ। ভারতে যেতে নিবন্ধন করেছেন বাংলাদেশের 111টি ছিটমহলের 989 জন। এবং ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সদর হাসপাতালে স্বজনদের ব্যাপক ভাঙচুর, আহত 10। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। শিহরণ, রোমাঞ্চ, হৈহুল্লোড়, ঘোরাঘুরি কেনা পছন্দ করে, আর তার সঙ্গে যদি যুক্ত হয় ঈদের ছুটি, তাহলে তো কথাই নেই। পরিবারের আপনজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছেন উত্তরাঞ্চলের বিনোদনের স্বর্গরাজ্য দিনাজপুরের স্বপ্নপুরীতে। শহরের ক্লান্তিময় এবং একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে বিনোদন পিপাসুরা ছুটছেন আনন্দের সন্ধানে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আনন্দের সঙ্গে মিল রেখেই সৌন্দর্য পিপাসু ও ভ্রমণ বিলাসীদের জন্য গড়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট স্বপ্নপুরী। প্রবেশ মুখেই আপনাকে স্বাগত জানাতে রয়েছে মোহনীয় ভঙ্গিতে দাঁড়িয়ে প্রস্তর নির্মিত ধবধবে সাদা ডানা বিশিষ্ট দুটি সুবিশাল পরী। এখানে আছে দেশি বিদেশি পশু পাখির অবিকল ভাস্কর্য, কৃত্রিম পাহাড়, ঝর্ণা, চিড়িয়াখানা ও মিউজিয়াম। পাশাপাশি বিনোদনের জন্য রয়েছে শিশু পার্ক, দিঘিতে স্পিডবোট, কেবল কার, ইলেকট্রনিক দোলনা ও নাগরদোলা। আছে বাংলাদেশের সুবিশাল মানচিত্র। রাত্রি যাপনের জন্য স্বপ্নপুরীতে রয়েছে আকর্ষণীয় রেস্ট হাউস ও কটেজ। দেশের বিভিন্ন স্থান থেকে শত শত বিনোদন পিপাসু ঈদের ছুটিতে স্বপ্নপুরীতে এসেছেন। আমি এখানে স্পিডবোটে, আমি নাগরদোলায় অনেক জায়গায় উঠেছি। এই প্রথম আমি স্বপ্নপুরীতে এসেছি, খুব মজা করতেছি। অ্যাকচুয়ালি কারে উঠছি এখানে এসে, তারপর স্পিডবোটে উঠলাম, নাগরদোলায় উঠলাম, আপনার কেবল কার, অনেক সুন্দর। আসছি অনেক দূর থেকে, কিন্তু কষ্ট করে আসছি, তারপরেও এখানে এসে খুব ভালো লাগতেছে, খুব এনজয় করতেছি। এখানে অনেক কিছু দেখার মতো আছে বাচ্চাদের জন্য, তারপরে হচ্ছে আপনার কৃত্রিম জগৎ আছে। ঈদের আনন্দটা আমাদের পুরোপুরি সার্থক হয়ে গেছে। বিনোদন কেন্দ্রের স্বত্বাধিকারী জানালেন, নামের সঙ্গে সঙ্গতি রেখেই সাজানো হয়েছে স্বপ্নপুরীকে। প্রতি বছরই নতুন নতুন আকর্ষণীয় জিনিস এতে যোগ হচ্ছে। আমি তো এখনই দাবি করি যে এটা আন্তর্জাতিক মান সম্পন্ন পিকনিক স্পট। আমরা প্রতি বছর এর উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছি। এবারও বেশ কিছু নতুন রাইডস এবং স্পট আমাদের হয়েছে। শহর থেকে 56 কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে 1 একর জমির ওপর গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যের এবং প্রাকৃতিক নৈসর্গিক বিনোদন জগৎ স্বপ্নপুরী। সময় সংবাদ, দিনাজপুর। ঈদের ছুটিতে নির্মল আনন্দের খোঁজে দর্শনার্থীরা ভিড় করছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। এই মুহূর্তে চট্টগ্রামের ফয়েজ লেকে চিড়িয়াখানার সামনে আছেন আমাদের রিপোর্টার ফেরদৌস লিপি এবং রাজশাহীর পর্দাপাড়ে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামের ফেরদৌস লিপির কাছে। লিপি, কেমন দেখছেন আনন্দ? ঈদের ছুটিও শেষ, কিন্তু তারপরও মানুষের কিন্তু ঈদের যে আনন্দ সেটা শেষ হচ্ছে না, এবং তার চিত্রই আসলে আমরা টের পেলাম এই যে চিড়িয়াখানায় এসে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ঈদের আনন্দ পুরোপুরিভাবে উপভোগ করতে কিন্তু আজও চট্টগ্রামের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেই বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু উপচে পড়া ভিড়। তো আমরা এই মুহূর্তে চিড়িয়াখানায় দাঁড়িয়ে আছি নগরীর, এবং আপনি দেখছেন যে এখানেও আসলে প্রচুর দর্শনার্থী। এবং আমরা যখন এসেছি বিকেল 3টায় তখনও দেখেছি যে এই চিড়িয়াখানা এবং পাশে যে ফয়েজ লেক, সেই ফয়েজ লেককে ঘিরে কিন্তু নগরবাসী আনাগোনা। এবং এই চিড়িয়াখানার যদি একটু বর্ণনা দিই, আপনি এই মুহূর্তে আমরা কিন্তু বানরের খাঁচার সামনে দাঁড়িয়ে আছি, এবং
উৎসুক যে দর্শনার্থীরা এই খাঁচাটাকেই কেন্দ্র করে কিন্তু সবচেয়ে বেশি ভিড়, এবং পাশে যে অন্যান্য খাঁচাগুলো আছে তার চেয়েও বেশি এখানে ভিড়। এবং আপনাকে জানিয়ে রাখে এখানে কিন্তু সব বয়সের মানুষই এসেছে, বিশেষ করে দল বেঁধে বন্ধু বান্ধব কিংবা পিতামাতা সহ সব বয়সের মানুষের একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং এই সবাই কিন্তু বেশ আনন্দ উপভোগ করছেন এই যে চিড়িয়াখানায় এসে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই খাঁচার সামনে যেমন ভিড়, আবার পার্শ্ববর্তী খাঁচা যেখানে অন্যান্য প্রাণী রয়েছে সেখানেও কিন্তু একই রকম ভাবে ভিড়। এবং সবচেয়ে বেশি আসলে আনন্দ পাচ্ছে এখানে সেটা হচ্ছে বাচ্চারা, এবং বাচ্চাদের আনন্দটা আসলে দেখে পাওয়ার মতো। এবং কিছুটা অভিযোগ থাকলেও চিড়িয়াখানা নিয়ে যে সবগুলো খাঁচায় আসলে প্রাণী নেই কিংবা কিছুটা অপরিষ্কার, তারপরেও তারা যতটুকু পারছে তারা কিন্তু ঈদের যে আনন্দ সেটা উপভোগ করছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের চিড়িয়াখানার সর্বশেষ। তো এখন আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে পদ্মার পাড়ে আছে আমাদের আরেক রিপোর্টার রকি, তার কাছ থেকে কিছুটা জেনে আসবো। রাজশাহীতে কিন্তু বিনোদনের সংখ্যা এমনিতেই কম। মূলত বিনোদনের জায়গা বলতে বড়কুঠির পদ্মাপাড় একটি শহীদ জিয়া শিশু পার্ক এবং একটি চিড়িয়াখানা। তো এখন আমি রাজশাহীর পদ্মাপাড়ে দাঁড়িয়ে আছি বড়কুঠির এখানে। আপনারা দেখতে পাচ্ছেন ঈদ হয়তো শেষ হয়ে এসেছে, কিন্তু ঈদের যে আমেজ সেটি কিন্তু এখনো নগরীর মানুষের মধ্যে রয়েছে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দর্শনার্থীদের একরকম ঢল নেমেছে। যদিও দুপুরের দিকে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির উপেক্ষা করেই কিন্তু দর্শনার্থীরা এই পদ্মার পাড়ে এসেছেন এবং তারা কিন্তু এই ঈদের আনন্দ কিন্তু ভাগাভাগি করছেন। অনেকে কিন্তু বন্ধু বান্ধবীদের সাথে এসে এই ঈদের আনন্দ ভাগাভাগি করছেন, পরিবার পরিজনের সাথে এসে, আবার অনেকে এসেছেন একাও এসেছেন, অনেকে এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজশাহীর এই পদ্মা পাড়ে। আমরা এখানে যারা এসেছে তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা মূলত বলেছেন অনেকে ছুটি নিয়ে এসেছেন ঈদ করতে রাজশাহীতে। এই ছুটির আনন্দ, ঈদের যে আনন্দ সেটিকে উপভোগ করতে মূলত তারা রাজশাহীর এই পদ্মা পাড়ে এসেছেন। শুধু এই পদ্মা পাড়েই নয়, কিন্তু পদ্মার সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখন অনেক পানি জমেছে। এই পানিতেও কিন্তু নৌকায় চড়ে পরিবার পরিজন সহ অনেকে এই ঈদের আনন্দ উপভোগ করছেন। তো আসলে তাদের কিছু অভিযোগ ছিল যে রাজশাহীতে বিনোদনের সংখ্যা কিন্তু বরাবর একটু কম। যদি এই বিনোদনের সংখ্যা হয়তো বাড়ানো গেলে তাদের আরো বেশি করে ঘুরতে পারতো, এই ঈদের আনন্দ উপভোগ করতে পারতো। কারণ মানুষ শত ব্যস্ততার মাঝেও এখন যে পরিবার পরিজন সহ এসেছেন সেটি কিন্তু প্রমাণ করছে ঈদের আনন্দ উপভোগ করতেই তারা এসেছেন। তো মূলত আমাদের এটি ছাড়াও কিন্তু শিশু পার্ক এবং চিড়িয়াখানা, এখানে কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থীদের ভিড় আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল রাজশাহীর পদ্মা পাড় থেকে আমার কাছে বিনোদনের সর্বশেষ অবস্থা। এখন আমি ফিরে যাচ্ছি আমাদের ঢাকা স্টুডিওতে। চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে এবার শুধু দখলদার নয়, পাহাড় মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে সরকারি এবং বেসরকারি মালিকানাধীন পাহাড় মালিকদের সতর্ক করার পাশাপাশি সে অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশকেও। আর পুলিশও পাহাড় ধসের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে ছোট বড় পাহাড়ের সংখ্যা 50-এর বেশি। আবার এসব পাহাড়ের মালিকানায় শিপিং কর্পোরেশন, সিটি কর্পোরেশন, ওয়াসা, রেলওয়ের মতো সরকারি প্রতিষ্ঠান যেমন রয়েছে, তেমনি রয়েছে ইস্পাহানি, একেখান এবং জেমস ফিল্ডের মতো বড় বড় প্রতিষ্ঠানও। আর সরকারি বেসরকারি মালিকানাধীন এসব পাহাড়ের প্রভাবশালীরা গড়ে তুলেছে বসতবাড়ি। ফলে প্রায়ই পাহাড় ধসে ঘটছে প্রাণহানির ঘটনা। সবশেষ শনিবার রাতে নগরীর বায়েজিদ এবং লালখান বাজারে মৃত্যু হয়েছে 6 জনের। এরই প্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। বেশ কয়েকটা পাহাড়ের মালিকরা এই ঘরগুলি তৈরির ক্ষেত্রে তারাও সহায়তা করেছে। আমরা তাদেরকেও নিয়ে মিটিং করেছি। তারা বলছে আপনারা যদি এগুলো সরাইতে না পারেন এই অবৈধ ঘরগুলি, তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আগের পাহাড় ধসের ঘটনায় পরিবেশ আইনে মামলা হলো, এবার হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। এক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা বলছেন প্রাণহানি ঠেকাতে কঠোর অবস্থানের কারণে হত্যা মামলা দায়ের করা হয়েছে। যেহেতু এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে, এই ব্যাপারে আমরা কঠোর অবস্থানে যেতে চাচ্ছি এবং যারা বিভিন্নভাবে অবৈধ দখলে আছে এবং ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। তবে মহানগর পিপি বলছেন পরিবেশ আইনের ঘটনায় হত্যা মামলা দায়ের করায় তেমন কোনো আইনগত জটিলতা সৃষ্টি হবে না।
পাহাড় ধসের মৃত্যুটা আর পরিবেশের যে বিষয়টা এই দুটা কিন্তু ভিন্ন জিনিস। এই মৃত্যুটা যদি স্বাভাবিকভাবে না হয়ে যদি অস্বাভাবিকভাবে হয় তাহলে এটা মৃত্যুই। অতএব কারণে তার বিরুদ্ধে আপনার হত্যা মামলা হতে কোনো অসুবিধা নাই, কোনো জটিলতাও নাই। পরিবেশের যদি কোনো বিঘ্ন ঘটে পরিবেশের জন্য আলাদা একটা মামলা হতে তাও কোনো অসুবিধা নাই। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী চট্টগ্রামের সরকারি বেসরকারি পাহাড়ে 650 পরিবারের বসতি রয়েছে। এর মধ্যে 200 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। আর গত 8 বছরে এখানে পাহাড় ধসে মারা গেছে অন্তত 250 মানুষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারত বাংলাদেশের যৌথ জনগণনায় ভারতে যেতে নিবন্ধন করেছেন বাংলাদেশের অভ্যন্তরে থাকা 111টি ছিটমহলের 989 জন। আর এসব ছিটমহলে জনসংখ্যা মোট 41,449 জন। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ দিলওয়ার বখত এসব তথ্য জানান। এর আগে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের জেলা প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার মোহাম্মদ দিলওয়ার বখতের কাছে সংশ্লিষ্ট জেলার ছিটমহলের জনগণনার প্রতিবেদন দাখিল করেন। 2011 সালে দুদেশের যৌথ জনগণনার জনসংখ্যা ছিল 37,364 জন। গত 5 বছরে এসব ছিটমহলে মারা গেছেন 433 জন। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগে ভাঙচুর চালিয়েছেন রোগীর স্বজনরা। দুপুর 1:45টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর 12টার দিকে সদর উপজেলার নাটাই গ্রামের আবুল কালাম আজাদের শিশুপুত্র নিলয় ছাদ থেকে পড়ে আহত হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা। আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় ঢাকায় নেয়ার জন্য হাসপাতালের অ্যাম্বুলেন্স ঠিক করেন রোগীর স্বজনরা, কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও গাড়ির চালককে পাননি তারা। এরই মধ্যে তাদের শিশু সন্তানটি মারা যায়। এতে বিক্ষুব্ধ হয়ে স্বজনরা হাসপাতালের অ্যাম্বুলেন্স সহ অন্তত 10টি কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গাড়ির মধ্যে বাচ্চারা শোয়াই রাখছে, রাখার পরে এখানে হয়তো বলতেছে ড্রাইভার আসেন এরা প্রাণ ভিক্ষা চাইতেছে, কিন্তু ড্রাইভারকে দেখা যাইতেছে না। রুগী মৃত্যুর অবস্থা, তখন আমরা কি করি? তখন গেছে ওই দাঁড়ান, আমি আমার গাড়ির এই পরিস্থিতি খারাপ, আমরা একটা জোগাড় করে দিতেছি। তখন ওই বাইরের গাড়িগুলো আইনে তারা দিয়ে তারা কমিশন খাইতেছে। অবহেলার বাচ্চারা মারা গেছে, এই কারণে কর্তৃপক্ষ খুব হয়ে মানে কাণ্ডগুলো যে করছে। তো ওরা এইগুলি ভাঙতেছে, দরজা লাগতেছে, ইচ্ছা মতো কতক্ষণ খাতাপত্র টানাটানি করছে। সার্বিক বিষয়ে তদন্ত কমিটি করা হবে, তদন্ত কমিটি করে এরপরে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত চলছে। আমরা যারা ভাঙচুর করেছে তাদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছি। নোয়াখালীতে 3 ভাইকে হত্যার ঘটনায় 24 জনকে আসামি করে মামলা হয়েছে। নিহতদের মধ্যে ছোট ভাই মোর্শেদ আলম সকালে সোনাইমুড়ি থানায় 24 জনের নামে উল্লেখ সহ অজ্ঞাত আরও 7 জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। ঘটনার দিন আটক ফাতেমা বেগমকে এই মামলায় আসামি করে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার দুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উত্তর কাজীনগর গ্রামে প্রতিপক্ষরা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে 3 সহোদর বাবলু, হারুন ও কামাল উদ্দিনকে। যশোরে বোমা হামলা চালিয়ে উজ্জ্বল হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাবি সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে উজ্জ্বলের স্ত্রী বাদী হয়ে 13 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে খোলাডাঙ্গা কলোনিপাড়া এলাকার উজ্জ্বলের সাথে তার ভাই এনামুল কবিরের বাবুর বিরোধ চলে আসছিল। নিহতের স্বজনদের অভিযোগ, এরই জের ধরে গতকাল সন্ধ্যায় বড় ভাই বাবু সন্ত্রাসী দিয়ে তার উপর বোমা হামলা চালায়। এতে মারাত্মকভাবে জখম হন উজ্জ্বল। পরে তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর মারা যান তিনি। আমার স্বামীর পিঠে যখন গুলিটা মারে তখন উনি হুবড়ি খায়া ওই ট্রেনের রাস্তায় উপরে পড়ে যা। আরেকজন তার সাথে ছিল, তারও গুলি মারে, বুম মারে। সেও মনে করেন তার বুম কোনো জায়গায় লাগে না, দৌড় মারিছে। দৌড় মারলে তারে কন্তে কনে ধরে আনছে তা জানি না। তখন আমি আমার স্বামীর পিছনে যাই এক চিৎকার দিয়ে কইছি যে আমার স্বামী নেই। বাবু আমার ছেলে ওইতেই থেকে এই ছেলে আর ওর মা চাষিরা থেকে, ও চাচা চাষিরা থেকে এই ঘটনা ঘটালে, আর আমার আজ 2 মাস এই বাড়ি থেকে তাড়াই দিয়েছে। ছোট ছেলে বলছে যে মা তুই বাড়িতে বের করবি কেন, মা থাকবে ওই ঘরে, চাবি দে, মার তালা দিতে পারবি না, চাবি দে। এই নিয়ে ধাক্কা ধাক্কি হয় 2 জনের ভিতরে। চিকিৎসাধীন অবস্থায়
উজ্জ্বল মৃত্যুবরণ করে। এই সংক্রান্তে উজ্জ্বলের স্ত্রী বাদী হয়ে উজ্জ্বলের আপন ভাই সহ 13 জনের নামে মামলা দায়ের করে। মামলা রুজু হওয়ার পূর্ব থেকেই পুলিশি বিশেষ অভিযান করে এজাহার নামীয় 4 জন আসামিকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। ক্রমবর্ধমান বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে দেশের বিসিক শিল্পাঞ্চলগুলো। ক্ষুদ্র ও কুটির ভিত্তিক শিল্প থেকে বেরিয়ে মাঝারি শিল্প প্রতিষ্ঠা করতে পারলে সারা দেশে ছড়িয়ে থাকা বিসিক শিল্প এলাকাগুলোতে সৃষ্টি হতে পারে বাড়তি কর্মসংস্থান। মোস্তফা মাহবুবের রিপোর্ট। জীবিকার সন্ধানে গ্রাম ছেড়ে অনেকেই পাড়ি জমান শহরে, কিন্তু পারিবারিক পিছুটানের কারণে ঘর ছাড়া সম্ভব হয়নি এই শিল্প প্রতিষ্ঠানের নারী শ্রমিকদের। তবে 4 দেয়ালের মাঝেও থেমে থাকেনি তাদের সংগ্রামী জীবন। বিসিক শিল্পনগরীর কল্যাণে নিজ শহরে থেকেই কাজ করার সুযোগ পেয়েছেন তারা। আমরা এই মশারি এই বানাই, দিনে মনে করেন 50-60 পিসের মতো মশারি তৈরি করতে পারি। বেতন দেয় 4000, 4500, আর সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করি। আমার স্বামী তো যে কাজ করে 10,000 টাকা 9,000 টাকা মাইনে পায়, কিন্তু ওই টাকা দিয়া বাচ্চা পড়াইতে মানুষ কত একটু অসুবিধা হয়ে যাইতেছে। শিল্প নির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিসিক হতে পারত অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান, কিন্তু কর্তৃপক্ষের অবহেলা এবং সুনির্দিষ্টভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে শতভাগ শিল্প নির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেনি বিসিক। শিল্প প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা জানালেন, অনেক বাধা বিপত্তি নিয়েই কারখানা পরিচালনা করতে হয় তাদের। সরকারি সহায়তা পেলে আরো সামনে এগিয়ে যাওয়া সম্ভব হতো বলেও আক্ষেপ করলেন তারা। এই মশারিটার বাজার থাইল্যান্ডের প্রোডাক্টে দখল করে আছে। আমরা চিন্তা করছি বাংলাদেশে এই মশারি উৎপাদন করে ওটাকে চেস করার জন্য, এবং পর্যায়ক্রমে এটা রপ্তানি করার সুযোগ আছে। ছোট বিস্কিট ফ্যাক্টরি করেছিলাম, গ্যাস না পাওয়াতে আমার মেশিন পত্র সব পরে রয়েছে। 3 বছর বন্ধ থাকার পরে আর কি করবো, তখন এই সুতার ফ্যাক্টরি করতে বাধ্য হয়েছি। নারী শ্রমিকরা জানালেন, শিল্পাঞ্চলে কাজের সুযোগ পাওয়ায় সংসারের সচ্ছলতা এসেছে তাদের। দরিদ্র জনগোষ্ঠীর কাজের সুযোগ বাড়াতে বিসিক এলাকায় আরো বেশি করে শিল্প প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তারা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রিসভার নতুন 5 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। গত কয়েকদিনের টানা বর্ষণে চাঁদপুর সেচ প্রকল্পে ও শরীয়তপুরের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নদী, বিল ও পুকুর একাকার হয়ে চাঁদপুর সেচ প্রকল্প এলাকায় শত শত ঘের থেকে ভেসে গেছে মাছ। ডুবে গেছে শাকসবজি সহ 54,000 হেক্টর ফসলি জমি। তবে জলাবদ্ধতা দূর করতে 2টি স্লুইস গেট দিয়ে পানি নিষ্কাশন শুরু হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার 6টি উপজেলা নিয়ে 1977 সালে চালু হয় চাঁদপুর সেচ প্রকল্প। এদিকে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শরীয়তপুরের নড়িয়া পৌরসভা এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাড়িঘর, দোকানপাট পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এলাকাবাসী। প্রভাবশালীরা অবৈধভাবে খাল দখল করে ভরাট করায় পৌরসভার বিভিন্ন স্থান পানির নিচে তলিয়ে গেছে। আমরা যে মাছ চাষ করতেছি আমাদের সমস্ত মাছ বাইরে গেছে গিয়ে আড়ের উপরে দিয়া। শাকসবজি যা খেতে করছি সবকিছু বৃষ্টিপাতের সব নষ্ট হয়ে গেছে। প্রকল্প এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়াতে আমরা অনবরত 4টি পাম্প চালাইয়া যাইতেছি 24 ঘন্টায়। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা পুরা পৌরসভার বিভিন্ন জায়গায় রাস্তাঘাট তলিয়ে যায়। ড্রেনটা তৈরি করছে, পানি সরে না, খুব কষ্ট হতেছে। ঠিক মতো মনে করেন পাক করা যায় না, চুলার মধ্যে পানি উঠে যায়। ঘরের ভিতরে একাটু পানি থাকতে পারতাছি না। পৌর ট্যাক্স নিয়মিত সবকিছু দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা মূলত পৌরসভার বিন্দু পরিমাণ কোনো সুবিধা ভোগ করতে পারতেছি না। একসময়ের প্রমত্তা করতোয়া নদী নাব্য হারিয়ে পরিণত হয়েছে মরাখালে। নদীর উভয় পাশে ভরাট করে স্থাপনা গড়ে তুলছে অবৈধ দখলদাররা।
এদিকে সরকারিভাবে কয়েকজন ভূমিদস্যুর তালিকা করা হলেও বেশিরভাগই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। অচিরেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না গেলে এই নদীর অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন ভূমি কর্মকর্তা। বগুড়া থেকে মাজিদুর রহমানের তথ্য ও রবিউল ইসলাম রবির পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই, এই নদী দিয়েই একসময় চলত পালতোলা নৌকা আর ফেরি। নদী পাড়ের বাসিন্দাদের কাছে এখন সেগুলো শুধু স্মৃতি। দুপাশ থেকে অবৈধ দখলদাররা স্থাপনা গড়ে তোলায় একসময়ের খরস্রোতা করতোয়া আজ পরিণত হয়েছে একটি সরু খালে। এছাড়া প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলায় দূষিত হয়ে পড়েছে নদীর পানি। এই অবস্থায় উভয় পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আগে মনে করেন যে নদী দিয়ে মনে করেন যে ফেটে গেছে, তারপর বেসেন নৌকো এলে আমরা খেলছি। বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ হয়, সেই কাজগুলোর ময়লা আবর্জনা আমাদের করতোয়া নদীতে ফেলা হয়। আগে আমরা গোসল করছি, সব সময় পানি ছিল, এখন নদী শুকিয়ে যায় আর আশেপাশে খালি দখল হচ্ছে, বিল্ডিং উঠতেছে। আমরা চাচ্ছি দখল মুক্ত করতোয়া নদীকে, যে তার স্রোতে যে তার গতিবেগে নিজস্ব ইচ্ছা অনুযায়ী চলতে পারবে। এদিকে সরকারিভাবে ভূমিদস্যুদের একটি তালিকা তৈরি করলেও অধিকাংশই ওই তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ পরিবেশবিদদের। এছাড়া অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করতে না পারলে অচিরেই এ নদীর অস্তিত্ব বিলীন হবার আশঙ্কা করছেন তারা। দখলদাররা যেভাবে এটাকে দখল করা শুরু করেছে, অল্প কিছুদিনের মধ্যে হয়তো এই নদীটি বাংলাদেশের মানচিত্রে যে নদীগুলো আছে সেখান থেকে হয়তো করতোয়া নদীর নাম একদিন মুছে যাবে। এখানে অনেক ব্যক্তি মালিকানা, সরকারি বেসরকারি সকলে এখানে দখল করে রেখেছে। আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে যে তাদের লিস্ট ডাউন করা হোক এবং তাদেরকে প্রত্যেককেই একটা সময় দিয়ে তাদের দখল মুক্ত করা হোক। তবে উভয় পাড়ে গড়ে ওঠা অবৈধ এসব স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেন ভূমি অফিসের এই কর্মকর্তা। একটা উচ্ছেদ কেস রুজু হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে এবং এর কার্যক্রম চলমান। এটা যেহেতু অনেকগুলো অবৈধ দখলদার আছেন, তো এটার তদন্ত হচ্ছে। তদন্ত রিপোর্ট আমরা মামলা ভিত্তিতে আলাদা আলাদা মামলা রুজু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বিকন্দপুর জঙ্গলের জলধারা থেকে সৃষ্ট এই করতোয়া নদীর প্রস্থ ছিল ৮০ থেকে ১০০ ফুট, আর বর্তমানে তা কমে দাঁড়িয়েছে অর্ধেকে। সময় সংবাদ, বগুড়া। টানা বৃষ্টিতে ঢাকা আশুলিয়া মহাসড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে খানাখন্দে গাড়ি বিকল হয়ে কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে মহাসড়কের ২ কিলোমিটার এলাকা জুড়ে পানিতে তলিয়ে যায়। এতে মহাসড়কের বাইপাইল থেকে জামগড়া বাস স্ট্যান্ড পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। বৃষ্টির ফলে সৃষ্ট খানাখন্দকে পড়ে বিকল হয়ে পড়েছে অনেক যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী সহ নিম্ন আয়ের মানুষ। রাস্তাতে ইট ও সুরকি বিছিয়ে চলছে সাময়িক সমাধানের চেষ্টা। এদিকে সড়কের বেহাল দশা নিরূপণে মন্ত্রী বারবার নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। ফরিদপুর থেকে আসছি, তো যাবো, পানির কারণে অনেক কষ্ট হচ্ছে, পারাপার হতে পারছিলাম। ইঞ্জিনের মধ্যে পানি চলে গেছে, চলে যায়, এখন এতে গাড়িতে স্টার্ট বন্ধ হয়ে গেছে। তো আমরা তো ভাই যাত্রী হওয়ার নামে এখন রাস্তার মধ্যে হাঁটুয়ানির মধ্যে গাড়ি ঠেলতে হচ্ছে। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন পর্যটকরা। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলতে হাজার হাজার ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন বিনোদন কেন্দ্রগুলোতে। উচ্ছ্বাসে আনন্দে তারা স্বজনদের সাথে উপভোগ করেন ঈদের আনন্দ ঘন কিছু মুহূর্ত। রাঙামাটি, বান্দরবান, শরীয়তপুর এবং চুয়াডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন বান্দরবনের পর্যটন স্পটগুলোতে। মেঘলা, নীলাচল, নীলগিরি সহ প্রায় সব এলাকাতে পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। সবুজের চাদরে মোড়া বান্দরবনের অপরূপ সৌন্দর্য বিমোহিত করছে এখানে ভ্রমণে আসা সবাইকে। পর্যটকরা ঘুরে ঘুরে দেখছেন মনোরম সব দৃশ্য। এদিকে পর্যটকদের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এই মেঘ দেখে, পাহাড় উপর থেকে মানে নিচ দেখে এত ভালো লাগছে। নগরের ব্যস্ততার জীবন থেকে অনেক দূরে ন্যাচারাল ভিউতে অনেক ভালো লাগছে।
নগর জীবনের ক্লান্তি দূর করতে নির্মল আনন্দের খোঁজে রথ পাহাড়ের শহর রাঙামাটি এখন পর্যটকদের পদচারণায় মুখর। বৃষ্টি উপেক্ষা করে বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে আসছেন হাজারো পর্যটক। ঝুলন্ত ব্রিজ, রাজবন বিহার কিংবা স্বচ্ছ পানির সুলভং ঝর্ণা, সব জায়গায় এখন পর্যটকদের সরব উপস্থিতি। অনেকে আবার নৌকায় ঘুরে বেড়াচ্ছেন কাপ্তাই হ্রদে। শহরের হোটেল, মোটেল, রেস্ট হাউসও এখন পরিপূর্ণ পর্যটকদের ভিড়ে। মেঘে আশেপাশে সব ঢেকে গেছে, সবুজ আলোড়ন সৃষ্টি হয়েছে, খুবই ভালো লাগছে। অনেকদিন পরে আসলাম, খুব ভালো লাগছে, বাইরে আসা হয় না। এখানে খুব ছোট ছোট পাহাড় প্রথমবার দেখছি, খুব ভালো লাগছে। এদিকে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় বাড়ছে শরীয়তপুরের একমাত্র বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমে। রোদ বৃষ্টির লুকোচুরিতে জমে উঠেছে শিশু কিশোরদের আনন্দ উৎসব। বিভিন্ন রাইডের পাশাপাশি এখানে রয়েছে ছোট একটি চিড়িয়াখানা। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন চিড়িয়াখানায় রাখা বিভিন্ন প্রজাতির পশু পাখি। ঈদের ছুটি উপভোগ করতে চুয়াডাঙ্গার শিশু কিশোররা জড়ো হন পুলিশ পার্কে। পার্কটিতে ছোট বড় মিলিয়ে রয়েছে প্রায় 100-র মতো রাইড। এগুলোতে চড়ে উচ্ছ্বসিত ছোট্ট সোনামণিরা। এর সাথে দোলনা ও নাগরদোলা শিশু কিশোরদের বাড়তি আনন্দ যোগ করেছে। সাবিত সারোয়ার, সময় সংবাদ। হাজার হাজার পর্যটকের পদভারে মুখরিত পর্যটন শহর কক্সবাজার। ঈদ পরবর্তী ছুটি কাটাতে সাগর সৈকতে বসেছে মানুষের মিলন মেলা। উচ্ছ্বাস আর আনন্দের জলরাশিতে ভাসছেন সবাই। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি কাটাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেছেন লাখো পর্যটক। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে নীল সাগরের জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমুদ্রের উত্তাল ঢেউয়ে গা ভাসিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। আর আনন্দঘন এই মুহূর্তটাকে ফ্রেমে বন্দি করতে ব্যস্ত সময় পার করছেন অনেকেই। তাদের উল্লাসে মুখরিত সাগর তীর। এই আনন্দের যেন শেষ নেই। কক্সবাজার আসছি সমুদ্র সৈকত দেখতে, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করতে প্রিয়জনের সাথে আসা, এত বড় একটা সমুদ্র। আমরা 3 জন চলে আসছি, ফ্যামিলি 3 জনই, মানে খুবই একটা মজার সময় কাটছে আমাদের। কক্সবাজার সমুদ্র সৈকত স্বপ্ন, মনে হয় কিছু স্বপ্নের মধ্যেই আছি। পাহাড় সমান ঢেউ, আমার আগামী যে কাজটা করবো এটাই একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ঢাকা থাকতে যে একটা ক্লান্তি চলে আসে, এখানে আসার পর সেই রিফ্রেশমেন্টটা চলে আসে এবং ক্লান্তিটা চলে যায়। আগত পর্যটকদের আনন্দ দিতে নানা আয়োজন করেছে হোটেল, মোটেল কর্তৃপক্ষ। পর্যটকদের কক্সবাজার অবস্থানকে স্মরণীয় ও আনন্দঘন করার জন্য আমরা হোটেল, মোটেল এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্যাকেজ নিয়েছি, যার মধ্যে কালচারাল শো থেকে শুরু করে আরো নানা ধরনের পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে। নিরাপদে সমুদ্র স্নান নিশ্চিত করতে সৈকতে নিয়োজিত রয়েছে অর্ধশতাধিক প্রশিক্ষিত লাইফগার্ড। পাশাপাশি সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ। 50 জনের অধিক লাইফগার্ড কাজ করতেছে বিভিন্ন এনজিও সংস্থার, তাদের সাথে আমরা কোঅর্ডিনেট করতেছি। সতর্কতামূলক মাইকিং আছে, তাদেরকে সতর্ক করা হচ্ছে যাতে তারা ভাটার সময় কিংবা যখন দুর্যোগপূর্ণ অবস্থা থাকে তখন সমুদ্রে না নামেন। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, ইনানির পাথুরের সৈকত, হিমছড়ির ঝর্ণা, টেকনাফ সৈকত, মহেশখালের আদিনাথ মন্দির, ডুলাহাজরা সাফারি পার্ক সহ জেলার পর্যটন স্পটগুলোতে ভিড় করছে পর্যটকরা। সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময়ের এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ওয়ানডের পর টেস্টেও ভয়ঙ্কর হয়ে উঠছে টাইগাররা। 248 রানে গুটিয়ে গেছে প্রোটিয়ারা। টেস্ট অভিষেকেই মোস্তাফিজের 4 উইকেট। দেশের উন্নয়নে কালক্ষেপণ ও কর্মকর্তাদের গাফিলতি বরদাস্ত করা হবে না, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। বললেন শিগগিরই বাস্তবায়ন হবে পে স্কেল। ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতি আর ফিটনেসবিহীন গাড়ি চালানোয় ঘটছে দুর্ঘটনা। সিরাজগঞ্জে আবারও সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত। ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে শুধু দখলদার নয়, পাহাড় মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। পুলিশকেও কঠোর হতে নির্দেশ। এবং কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছ্বাসে ভাসছে হাজার হাজার পর্যটক। বিনোদন পিপাসুরা প্রিয়জনদের নিয়ে ছুটছেন দিনাজপুরের স্বপ্নপুরীতে। এ ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।